আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 51 থেকে আলোচনা করব। দেখুন, এখানে ছিল গুণোত্তর ধারা। এখানে লেখা আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে লিলি তার মায়ের জন্য একটি উপহার কিনেছিল। লিলির মতো অপুও প্রতি সপ্তাহে টাকা সঞ্চয় করে। তার একটি মাটির ব্যাংক আছে, যেখানে সে প্রথম সপ্তাহে 2 টাকা রাখে, দ্বিতীয় সপ্তাহে 4 টাকা রাখে, তৃতীয় সপ্তাহে 8 টাকা রাখে। এভাবে প্রতি সপ্তাহে পূর্বের সপ্তাহের দ্বিগুণ টাকা ওই মাটির ব্যাংকে জমা রাখে। লক্ষ্য করি, প্রথম সপ্তাহে 2 টাকা, দ্বিতীয় সপ্তাহে 4 টাকা, তৃতীয় সপ্তাহে 8 টাকা। এভাবে প্রতি সপ্তাহে কি হয়, পূর্ববর্তী সপ্তাহে দ্বিগুণ টাকা সে মাটির ব্যাংকে জমা রাখে। 3 মাস পর অপু ব্যাংকটি হাতে নিয়ে খুবই খুশি হয়। এর কারণ কি? কারণ এর ওজন আগের চেয়ে বেড়ে গেছে এবং কানের কাছে নিয়ে ঝাঁকুনি দিলে সেখানে কি হয়, ভিতরে টাকা পয়সা নড়াচড়ার বেশ শব্দ পাওয়া যায়। এখন অপুর ইচ্ছে হলো একটু হিসাব নিকাশ করে দেখে যে ভিতরে কত টাকা থাকতে পারে, তাই সে ঝটপট কাগজ কলম নিয়ে হিসাব করতে বসে গেল। সে মাটির ব্যাংকটি না ভেঙেই একটা আইডিয়া করতে বসে গেল যে মাটির ব্যাংকে কত টাকা থাকতে পারে। প্রথমেই সে লিলির মতো একটা তালিকা তৈরি করলো। এখানে বলা হচ্ছে যে 3 মাস হলো 1 বছরের 1/4 অংশ, অর্থাৎ 3 মাস হচ্ছে আমাদের 1 বছরের 4 ভাগের 1 ভাগ। আমরা যদি জানি 12 মাসে 1 বছর, তাহলে 12 মাস বলতে আমরা বুঝি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে যদি 12 মাস আমরা এক জায়গায় লিখলাম, তো এই 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে 12 মাসকে আমরা দেখুন কয়টি ভাগে লিখেছি। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তো সেক্ষেত্রে আমাদের এই 4 ভাগের মধ্যে 1 ভাগে আছে 3, দ্যাট ইজ এটা হচ্ছে 3টে মাস। তাহলে এটা হচ্ছে মোট 4 ভাগের 1 ভাগ হলে কয় মাস হয়? 3 মাস হয়। তো বন্ধুরা, 3 মাস হলো 1 বছরের 4 ভাগের 1 অংশ। সুতরাং 3 মাস সমান সমান 52 গুণন 1/4 সমান সমান 13 সপ্তাহ। এখানে আমরা বুঝতে পারছি যে 52 সপ্তাহে হচ্ছে 1 বৎসর হয়। তাহলে এই 52 সপ্তাহকে যদি আমরা এই মাসের হিসাব দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এখানে আমাদের সপ্তাহের হিসাব বের হয়ে যাবে। তো 3 মাস সমান সমান আমরা বলতেছি যে 52 সপ্তাহ গুণন এই 52 ভাগের কত অংশ হবে? 4 ভাগের 1 অংশ হবে আমাদের এই সপ্তাহের হিসাব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 দ্বারা যদি আমরা 52কে কাটাকাটি করি, আমরা পাবো 4 13 52, দ্যাট ইজ 13 এবং 1 গুণ করলে 13। সো 3 মাস মানে হচ্ছে কত? 13 সপ্তাহ। তো বন্ধুরা, এই 13 সপ্তাহ কিন্তু সে টাকা জমা রেখেছিল, কিন্তু কথা হচ্ছে সে কত টাকা করে রেখেছিল? প্রথম সপ্তাহে রেখেছিল তাহলে 2 টাকা, দ্বিতীয় সপ্তাহে টাকা রেখেছিল 4, এভাবে পরের সপ্তাহে টাকা রেখেছিল 8, অর্থাৎ 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ, এভাবে সে কতগুলো টাকা রেখেছিল? 13 সপ্তাহ টাকা রেখেছিল। তাহলে এটা হচ্ছে প্রথম সপ্তাহ, এটা দ্বিতীয় সপ্তাহ, এটা তৃতীয় সপ্তাহ, এটা চতুর্থ, এভাবে সে মোট 13 সপ্তাহ টাকা রেখেছিল। তো এখন দেখুন যে 13 সপ্তাহের যে সারণী, সেই সারণীটা আমরা হিসাব করলে এরকম পাচ্ছি যে প্রথমে হচ্ছে 2, তারপরে 4, তারপরে 8, এভাবে 13তম সপ্তাহে আমাদের হিসাবটা কত? 8192 টাকা। তো বন্ধুরা, গুণোত্তর অনুক্রম ও এর বৈশিষ্ট্য সম্পর্কে অপু ইতিমধ্যেই জেনে গেছে, এটা কিন্তু তোমরাও জেনে গেছো। গুণোত্তর অনুক্রম এবং এর বৈশিষ্ট্য আমাদের নিশ্চয়ই মনে আছে। গুণোত্তর অনুক্রম কোনগুলো ছিল? যেখানে পাশাপাশি পদের অনুপাতগুলো সমান হতো, সেগুলোকে আমরা বলতাম গুণোত্তর অনুক্রম। তো তাই সে প্রতি সপ্তাহে জমানো টাকাকে এক একটি পদ বিবেচনা করে, অর্থাৎ এই প্রথম সপ্তাহে জমানো টাকাকে আমরা প্রথম পদ বিবেচনা করলো, দ্বিতীয় সপ্তাহেরটাকে দ্বিতীয় পদ, তৃতীয় সপ্তাহেরটাকে তৃতীয় পদ, এভাবে চতুর্থ সপ্তাহেরটাকে চতুর্থ পদ বিবেচনা করলো এবং এভাবে 13তম সপ্তাহেরটা 13তম পদ বিবেচনা করলো। করে সে কি করলো? একটি ধারা তৈরি করলো, অর্থাৎ প্রথম ছিল 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ এভাবে 8192, এইরকম একটি ধারা তৈরি করলো। তো বন্ধুরা, সেই ধারার আমরা জানি যেখানে প্রথম পদ হচ্ছে a মানে 2, অর্থাৎ 2, আর সাধারণ অনুপাত তাহলে কি হবে? দ্বিতীয় পদ ভাগ এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে 4,
এই দ্বিতীয় পদটা আমরা উপরে লিখেছি 4 ভাগ প্রথম পদটা হচ্ছে আমাদের নিচে 2। সো 4 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হচ্ছে 2 দ্বারা 4 কে কাটাকাটি করলে 2 সমান সমান 2, অর্থাৎ সাধারণ অনুপাত r এর মান হচ্ছে 2। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদের মান a সমান সমান 2 এবং সাধারণ অনুপাত r এর মানও আমাদের 2। সো এখন অপু ধারাটিকে নিচের মতন করে বিশ্লেষণ করা শুরু করলো। তার প্রথম সপ্তাহের টাকার পরিমাণ ছিল 2, দ্বিতীয় সপ্তাহের টাকার পরিমাণ ছিল 4, তৃতীয় সপ্তাহের টাকার পরিমাণ ছিল 8, এভাবে চতুর্থ সপ্তাহের টাকার পরিমাণ 16। তাহলে n তম সপ্তাহে টাকার পরিমাণ কত সেইভাবে বিশ্লেষণ করতে চাইলো। তো প্রথমে হচ্ছে 2 কে যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমরা পাবো যে 2 গুণন 1 মানে হচ্ছে 2, আর 2 কে আমরা এইভাবে লিখতে পারি, এখানে তখন 2 গুণন 1 মানে হচ্ছে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 এই কি কারণে লিখলাম আমি পরে দেখাচ্ছি। সমান সমান 2 টু দি পাওয়ার 0 এবং 0 কে আমরা লিখতে পারি 1 মাইনাস 1। আমরা কিন্তু অনুক্রমে এই জিনিসগুলো দেখে এসেছিলাম বন্ধুরা। এখন এখানে আমরা এটা কিভাবে করলাম, প্রথমে 2 কে 1 দ্বারা গুণ করলে 2 হচ্ছে, অর্থাৎ টাকার পরিমাণ 2 ছিল। তো এই 1 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে সেটা 1 হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 দিলে সেটাও 1 হবে। সো আমরা 1 কে 2 টু দি পাওয়ার 0 এবং 2 টু দি পাওয়ার 0 কে 1 লিখতে পারি। সো এখানে 1 কে আমরা 2 টু দি পাওয়ার 0 দিয়েছি এবং 0 মানে লিখতে পারি 1 মাইনাস 1। তার মানে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস। আমাদের উদ্দেশ্য ছিল যে এখানে এই 2, যেহেতু আমাদের আগে আলোচনায় দেখেছিলাম যে a সমান সমান আমরা পেয়েছিলাম 2 এবং r সমান সমানও পেয়েছিলাম 2। তো বন্ধুরা এখানে আমরা যদি এর জায়গাতে মানগুলো বসিয়ে দিই আর 2 এর জায়গাতে আমাদের a এবং এই 2 কে যদি আমরা r বিবেচনা করি তাহলে এটা হচ্ছে r, অর্থাৎ ar টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট ইজ ar টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে হচ্ছে 0 এবং r টু দি পাওয়ার 0 মানে হচ্ছে এখানে মানটা 1। আমরা বলেছিলাম যে কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে 1 হয়। সো r টু দি পাওয়ার 0 মানেও তার মান 1। এবার দ্বিতীয় সপ্তাহের টাকার পরিমাণটা আমরা যদি হিসাব করি তাহলে দেখুন এখানে 4 কে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণন 2। তাহলে 2 গুণন 2 কে আমরা লিখতে পারবো 2 গুণন 2 এবং 2 এর পাওয়ার আমরা 1 লিখতে পারি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1 বলতে আমরা এটাকে লিখতে পারি 2 মাইনাস 1। এর কারণ হচ্ছে এটা দ্বিতীয় পদ ছিল, দ্বিতীয় সপ্তাহের এই 2 এর সাথে সম্পর্ক আছে এই জন্য, আর এটা ছিল 1 সেই জন্য এখানে 1 মাইনাস 1 করা হয়েছে। এখন 2 গুণন 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। তো বন্ধুরা এখানে আমরা যথারীতি এই প্রথম 2 টাকে আমরা এর মান হিসেবে বসাবো, অর্থাৎ যেহেতু a ইকুয়ালস টু 2, সো এই 2 এর পরিবর্তে আমরা a বসাতে পারি এবং এই 2টা যে হচ্ছে r এর মান, সো এখানে r বসাতে পারি ar টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট ইজ এই 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে ar টু দি পাওয়ার 1 এবং পাওয়ার 1 টাকে আমরা না লিখে উজ্জ্বভাবেও লিখতে পারি। সো এখানে হচ্ছে ar। তাহলে আমাদের প্রথম পদটা কিন্তু a, দ্বিতীয় পদ হচ্ছে ar, এভাবে তৃতীয় পদটা হচ্ছে 2 গুণন, দেখুন আমাদের মোট টাকা ছিল কত, উপর টাকাটা ছিল 8, তাহলে এখানে 4 দুগুণ 8 করতে পারি এবং 4 কে আমরা ভেঙে লিখতে পারি পরবর্তীতে 2 গুণন 2। লক্ষ্য করি প্রথমকার 2 কিন্তু ফিক্সড এবং ডান পাশের সংখ্যাগুলো কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে এবং 2 এর সংখ্যাটা বারবার একটা করে বাড়ছে। তো বন্ধুরা এখানে 2 তো আমাদের থাকবেই একটা, গুণন আমরা এখানে দেখুন 2 কয়টা পেয়েছি, 2টা, সো এখানে লিখতে পারি 2 স্কয়ার এবং এখান থেকে আমরা লিখব 2 স্কয়ার বলতে এটাকে আমরা এখন লিখব 3 মাইনাস 1। 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, সো এই 2 কে ভেঙে আমরা 3 মাইনাস 1 লিখে দিলাম। এর কারণ এই 3 এর সাথে আমাদের এই যে কততম সপ্তাহ এটা সম্পর্ক আছে, সো এই কারণে আমরা এখানে 3 আনলাম। তো বন্ধুরা 3 মাইনাস 1, এখন এখান থেকে আমরা লিখতে পারি 2 গুণন 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। সো এই যথারীতি এই 2 কে a এবং এই 2 কে আমরা r দ্বারা প্রকাশ করব, তাহলে আমরা পাচ্ছি ar টু দি পাওয়ার 3 মাইনাস 1 এবং যেটাকে আমরা লিখতে পারি ar টু দি পাওয়ার 2, অর্থাৎ ar স্কয়ার। এভাবে আমরা যদি 4 নাম্বার পদ লিখি তাহলে 4 নাম্বার পদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো 16, তাহলে 16 কে আমরা ভেঙে লিখতে পারি 2 গুণন 8, পরবর্তীতে 8 কে ভেঙে আমরা লিখতে পারি 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ প্রথমবার 2 যদি ফিক্সড আকারে রেখে দিই তাহলে পরে 2 আমরা পাচ্ছি কয়টা, পরে 2 থাকবে এখানে মোট 3টা।
সো আমরা এখানে লিখতে পারি গুণন 2 কিউব। সো 2 কিউব ইকুয়ালস টু, দেখুন 2 গুণন 2 কিউব, এই কিউবকে ভেঙে আমরা লিখতে পারি 4 বিয়োগ 1, কারণ এখানে 4 আছে, অর্থাৎ পদ সংখ্যা। সো 4 বিয়োগ 1। লক্ষ্য করি এখানে কিন্তু -1 গুলো ফিক্সড হচ্ছে, প্রত্যেকটাতে -1 পাওয়া যাচ্ছে। এখানে 2 গুলো ফিক্সড হচ্ছে, গুণ চিহ্নটা তো ফিক্সড হচ্ছেই, এখানেও আমরা বারবার 2 পাচ্ছি। সো এখানে প্রত্যেকবার পদগুলো একই রকম আসবে, এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন। তো বন্ধুরা এখন এটাকে আমরা লিখতে পারি 2 গুণন 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। সো এখানে এই 2 কে আমরা এ দ্বারা প্রকাশ করব, 2 মানে হচ্ছে এ, আবার এই 2 মানে হচ্ছে আর, দ্যাট ইজ এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, এবং 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। সো এ আর কিউব। এভাবেই আমরা যদি n তম পদ লিখি, লক্ষ্য করি প্রথম পদটা আমাদের আসছে শুধু এ, এর পরের পদ আসছে এ আর, তারপরে এ আর স্কোয়ার, এভাবে এ আর কিউব। তাহলে যততম পদ আমরা লক্ষ্য করি প্রথম পদ হলে আসে এখানে কোনো আর পাওয়া যায় না, অর্থাৎ আর টু দি পাওয়ার এখানে কি ছিল 0। দ্বিতীয় পদ হলে তখন আমাদের আর এর পাওয়ার হয় 1, তৃতীয় পদ হলে আর এর পাওয়ার 2, এবং চতুর্থ পদ যখন পাচ্ছি তখন আমাদের আর এর পাওয়ার হচ্ছে 3। তার মানে যত পদ আর এর পাওয়ারটা তার সাথে 1 কম। তাহলে আমরা যদি এখন n পদ পর্যন্ত বিশ্লেষণ করি, এভাবে n সংখ্যকে আমাদের 2 গুণ হবে, এবং সেটার মান আমরা পাবো 2 গুণন 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n, আর এটাকে আমরা লিখতে পারি 2 গুণন 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো বন্ধুরা এখন এখানে আমরা লিখব a ইন্টু আর, তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস 1। সো এখানেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বীজগণিতীয় রূপটা পেয়ে গেছি। সো বীজগণিতীয় রূপটা হচ্ছে এইরকম, এইটা, এটা হচ্ছে আমাদের বীজগণিতীয় রূপ, অর্থাৎ এ আর স্কোয়ার, এ আর কিউব, এবার n তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে সসীম গুণোত্তর ধারাটি হবে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস, এভাবে আমরা এখান থেকে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতে পারি। অর্থাৎ এই যে পদগুলো আমরা পেয়েছি এই পদগুলোর মধ্যে যোগ চিহ্ন দিয়ে আমরা ধারা লিখতে পারি। সো হয়ে গেল, অপু কিন্তু এখানে ধারায় বিশ্লেষণ করে ফেললো। এখন আমরা 52 পৃষ্ঠাতে একটি একক কাজ আছে, এই কাজটি আমরা সমাধান করব। প্রথমে ক নাম্বার, দেখুন ক নাম্বারে আছে যে গুণোত্তর ধারা নির্ণয় করো, এবং সেখানে প্রশ্ন আছে তিনটি। এক নাম্বারটায় আছে a ইকুয়ালস টু 4, আর ইকুয়ালস টু 10, অর্থাৎ আমাদের প্রথম পদের মান হচ্ছে 4 এবং সাধারণ অনুপাতের মান হচ্ছে 10। তাহলে এখানে গুণোত্তর ধারাটা কি হবে? বন্ধুরা ধারা বলতে কি, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ চতুর্থ পদ, এভাবে আমরা ধারাটা লিখে দেব। বন্ধুরা আমরা লিখব, দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ a সমান সমান 4, সাধারণ অনুপাত r সমান সমান 10। তাহলে এখানে দ্বিতীয় পদ কি হবে? আমরা জানি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ হচ্ছে কি এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। সো দ্বিতীয় পদ হবে শুধুমাত্র এ আর, অর্থাৎ এ আর টু দি পাওয়ার আমরা লিখতে পারি 2 মাইনাস 1। দ্বিতীয় পদ এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট ইজ 2 মাইনাস 1 মানে হচ্ছে আমাদের শুধুমাত্র 1। সো এ আর, তো বন্ধুরা এখন এই এ আর থেকে আমরা মানটা লিখতে পারি, এর মান 4 এবং আর এর মানটা হচ্ছে 10, অর্থাৎ এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে 4 10 40। এবার আমরা তৃতীয় পদটা বলি। তৃতীয় পদ হচ্ছে তাহলে এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, দ্যাট ইজ এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে হচ্ছে এ আর স্কোয়ার, এবং এ আর স্কোয়ার বলতে আমরা এর ভ্যালু পাবো 4 এবং আর এর ভ্যালুটা হচ্ছে আমরা পাবো যে 10 তার উপরে স্কোয়ার, অর্থাৎ এর জায়গাতে এর ভ্যালু এবং আর এর জায়গাতে আর এর ভ্যালু ইনপুট করে দিয়ে আমরা তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ এখানে 4 গুণন এখানে 10 এর উপরে স্কোয়ার মানে 100। সো 4 এবং 100 কে গুণ করলে আমরা পাচ্ছি 400। সো তৃতীয় পদের মান হচ্ছে 400। এভাবে আমরা চতুর্থ পদ বের করতে পারি। চতুর্থ পদটা অবশ্যই হবে এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট ইজ 3। সো এ আর টু দি পাওয়ার 3 এখন সমান সমান এর মান 4 এবং আর এর মানটা হচ্ছে আমাদের 10। সো আমরা এই 10টা বসিয়ে দেবো এবং তারপরে কিউব দেবো। তাহলে আমরা কি পাচ্ছি 4 গুণন, এখানে দেখুন 10 কিউব মানে হচ্ছে 1000। সো 4 এবং 1000 গুণ করলে আমরা পাবো 4000। তো আমরা বন্ধুরা পদগুলো কিন্তু পেয়ে গেছি। দেখুন প্রথম পদটা আমাদের কত 4, দ্বিতীয় পদটা আমাদের 40, তৃতীয় পদ হচ্ছে 400, চতুর্থ পদ হচ্ছে 4000। এইভাবে আমরা প্লাস দিয়ে ডট ডট দিয়ে দেবো। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় দ্বারা 4 প্লাস 40
এখানে 40 হবে বন্ধুরা, আমরা এটাকে 40 লিখে দেব, প্লাস 400 প্লাস 4000, এবার আমরা এটাকে অ্যান্সার লিখতে পারি। অর্থাৎ এখানে হচ্ছে ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এবারে আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। খ নম্বর নয়, দুঃখিত। এবারে আমরা ক এর 2 নম্বর প্রশ্নটি দেখব। 2 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে a equals to 9 এবং r equals to 1 divided by 3। সো এটাকে আমরা লিখব গুণোত্তর ধারার প্রথম পদে a equals to 9, যথারীতি সাধারণ অনুপাত r equals to 1 divided by 3। তো বন্ধুরা এখন আমরা লিখব দ্বিতীয় পদ কত, a r। সো দ্বিতীয় পদ হচ্ছে আর, তার মানে এর জায়গাতে এর মান হচ্ছে 9 এবং আর এর জায়গাতে আর এর মানটা হচ্ছে আমাদের 1/3। সেক্ষেত্রে দেখুন এই 3 দ্বারা যদি 9 কে কাটাকাটি করি তাহলে আমরা ভ্যালু পাবো 3, এবং 3 এবং 1 কে গুণ করলে আমরা পাচ্ছি মানটা 3। এভাবে তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1 দ্যাট ইজ 2। তার মানে এ আর স্কোয়ার ইকুয়ালস টু এর মান হচ্ছে 9 আর আর এর মান হচ্ছে 1/3 তার উপরে স্কোয়ার। সো এটাকে আমরা কিন্তু ব্র্যাকেট দিয়েও স্কোয়ার লিখতে পারি, এ আর স্কোয়ার, স্কোয়ারটাকে এখানে দিতে পারি। সো এ আর স্কোয়ার, এখন আমরা তার ভ্যালুটা পাবো 9 গুণন, দেখুন 1 এর উপর স্কোয়ার হলে 1 এবং 3 এর উপর স্কোয়ার হলে 9। সো এখন 9 দ্বারা 9 কে কাটাকাটি করলে আমরা ভ্যালুটা পাবো 1, এবং 1 এবং 1 কে গুণ করলে আমরা ভ্যালু পাবো 1। সো এখানে 1। এভাবে চতুর্থ পদ বের করতে পারি এ আর কিউব। সো এ আর কিউব মানে আমরা পাচ্ছি এর মান হচ্ছে 9 এবং আর এর মান হচ্ছে 1/3 এবং তার উপরে আমরা কি দেব, কিউব দেব। সো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরেও কিউব দিতে পারি, এভাবে আমরা কিউব দিতে পারি। ইকুয়ালস টু, দেখুন 9 তো আমরা পেয়েছি, গুণন 1 এর উপরে কিউব হলে এখানে আমরা পাবো 1। সো আর নিচে হতে 3 এর উপরে কিউব হলে 3 কে 3 বার গুণ করতে হয়, অর্থাৎ 3 গুণন 3 গুণন 3। তো বন্ধুরা 3 এবং 3 গুণ করলে আমরা পাই 9 এবং সেই 9 সঙ্গে 3 গুণ করলে আমরা পাই 27। সো আমরা এখানে 27 লিখে দিলাম। এখন এই 9 দ্বারা যদি আমরা 27 কে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 3, অর্থাৎ উপরে 1 নিচে 3। সো এটার ভ্যালু হচ্ছে 1/3। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম পদ আমাদের 9, দ্বিতীয় পদ হচ্ছে 3, তৃতীয় পদ হচ্ছে 1 এবং চতুর্থ পদ আমরা পেয়েছি 1/3। তাহলে আমরা কিন্তু ধারাটি লিখতে পারবো। সো এখন আমরা ধারাটি লিখব। দেখুন ধারাটি হচ্ছে যে দ্বিতীয় পদ সমান সমান এখানে আমাদের এটা, তাহলে নির্ণয় ধারা হচ্ছে 9 যোগ 3 যোগ 1 যোগ 1/3 প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবারে আমরা 3 নম্বর প্রশ্নে যাব। দেখুন 3 নম্বর প্রশ্নে আমাদের এভাবে যথারীতি এ এবং আর এর মান দেওয়া আছে, এগুলোকে আমরা ব্যবহার করে আমরা পরবর্তী পদগুলো নির্ণয় করে ধারাটা লিখে দেবো। সো এখানে দেওয়া আছে গুণিত ধারার প্রথম পদ হচ্ছে a ইকুয়ালস টু 1/√2 এবং আর এর ভ্যালু দেওয়া আছে -√2। তো বন্ধুরা আমরা যদি দ্বিতীয় পদ লিখি তাহলে হবে a r, দ্যাট ইজ এর ভ্যালু হচ্ছে -1/√2 ইন্টু -√2, অর্থাৎ আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের -√2। এখন আমরা দেখুন এখানে এই √2 সঙ্গে এই √2টা কাটাকাটি করতে পারি। সো আমরা পাচ্ছি এখানে মাইনাস এবং এই 1 গুণ করলে আমরা পাচ্ছি -1। এখন এখানে কিন্তু -1 ছিল, সো -1 এবং +1 গুণ করলে আমরা -1 পাই। এটা হচ্ছে দ্বিতীয় পদ। এভাবে তৃতীয় পদ আমরা পাবো এ আর স্কোয়ার। সো এখানে এর ভ্যালু হচ্ছে 1/√2, যথারীতি এর ভ্যালু এই যে দেখুন এর ভ্যালু, আর আর এর ভ্যালুটাই কিন্তু এখানে আছে। সো এই মানগুলো আমরা বসিয়ে দেবো। গুণন আর এর মান হচ্ছে -√2 তার উপরে স্কোয়ার। তো দেখুন বন্ধুরা এখানে মাইনাসের উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে মাইনাসটাকে 2 বার গুণ করতে হবে। আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। সো এখানে মাইনাসটা এখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবং এই যে √2 উপর যেহেতু স্কোয়ার ছিল, √2 কয়টা পাবো আমরা, 2টা √2 পাবো। দেখুন এই যে মাইনাসটা প্লাস হয়ে গেল এবং √2 2টা হয়ে গেল। এখন দেখুন এখানে 2টা √2 সঙ্গে আমরা একটা √2 কে ভ্যানিশ করতে পারি, সেটা কেটে দিলাম। এই √2 এবং 1 কে গুণ করলে আমরা পাচ্ছি √2। সো এখানে আমরা ভ্যালুটা লিখবো √2। এভাবে চতুর্থ পদ আমরা বের করব। চতুর্থ পদ আর কিউব, সো এর ভ্যালু হচ্ছে 1/√2 গুণন -√2 হচ্ছে আর এর মান, তারপরে আমরা কিউব দেব। তো দেখুন বন্ধুরা মাইনাসের উপর যখন কিউব হবে, মাইনাসকে কিন্তু আমরা কয়বার গুণ করব, 3 বার গুণ করব, মাইনাস মাইনাস এবং মাইনাস। সো মাইনাসে মাইনাসে কিন্তু এখানে দুইটা গুণ করলে হচ্ছে প্লাস, এবং সেই প্লাসের সাথে পরবর্তী আবার এই মাইনাস গুণ হবে। সো প্লাস মাইনাস আমাদের ভ্যালুটা হবে মাইনাস, তাহলে কিন্তু মাইনাসটা এখানে থাকবেই। সো আমরা মাইনাসটা রেখে দেবো, এবং দেখুন √3 এর উপরে কিন্তু কিউব আছে, তাহলে √3 পাওয়া যাবে 3টা।
এখন আমরা কি করব, একটা রুট ওভার টুর সাথে একটা রুট ওভার টু এখানে কাটাকাটি করতে পারি। এবার আমরা পাচ্ছি মাইনাস, দেখুন রুট টু এবং রুট টু দুইটা রুট টু আছে, সো রুট টু দুইটাকে আমরা যদি গুণ করি তাহলে রুট টু স্কোয়ার, এবং আমরা জানি স্কোয়ারের সঙ্গে রুট ওভারটা ভ্যানিশ হয়ে যায়, সো এখানে স্কোয়ার রুট ওভার ভ্যানিশ করে দিলে আমরা পাচ্ছি টু, দ্যাট ইজ মাইনাস টু। সো চতুর্থ পদ আমরা পেয়েছি। এখন কিন্তু আমরা ধারাটি লিখতে পারি। তো এখানে আমাদের দেখুন প্রথম পদ হচ্ছে 1/√2, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের -1, তৃতীয় পদ হচ্ছে আমাদের √2/2 এবং চতুর্থ পদ হচ্ছে -2। সো আমরা ভ্যালুটা এখানে আমরা উত্তরটা লিখব যে অতএব নির্ণেয় ধারা ইকুয়ালস টু 1/√2 প্লাস -1, অর্থাৎ দ্বিতীয় পদ এইটা, তৃতীয় পদ হচ্ছে √2, সো এটা লিখে দেব √2 প্লাস -√2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ। তো লক্ষ্য করি বন্ধুরা, এখানে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, তো আমরা এখানে একবারে গুণ করে এটা লিখতে পারি প্লাস মাইনাসে মাইনাস। আবার এখানে এই যে প্লাস মাইনাসে এটাও মাইনাস, তো এই দুটাকে আমরা প্লাস মাইনাসে মাইনাস লিখে দেবো এবং তারপরে যথারীতি আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে ডট 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 চিহ্নটি দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখব। দেখুন বন্ধুরা, খ নম্বরে বলা হয়েছিল অপু 12তম সপ্তাহে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল। আমরা দেখেছিলাম যে উপর যে ধারাটি ছিল, সেই অপুর মাটির ব্যাংকে টাকা রাখার গুণোত্তর ধারাটি ছিল 2 যোগ 4 যোগ 8 যোগ এভাবে 8192। তো বন্ধুরা, এখানে আমরা যথারীতি ধরতে পারি ধারাটির প্রথম পদ a সমান সমান হচ্ছে 2 এবং সাধারণ অনুপাত r হচ্ছে 4/2, দ্যাট ইজ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আমাদের দ্বিতীয় পদ এখানে কত আছে, 4, সো 4 কে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 2, তার মানে r এর মান 2। এখন আমরা লিখব n তম পদ। n তম পদ, আমরা জানি n তম পদ যেহেতু আমরা বের করবো কত, 12তম পদ, তাহলে আমাকে n তম পদের সূত্র লাগবে। সো আমরা জানি n তম পদ হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 12তম পদ হবে ar টু দি পাওয়ার 12 মাইনাস 1। এখন দেখুন বন্ধুরা, আমরা কি করব, এর জায়গাতে এর ভ্যালু এবং আর এর জায়গাতে আর এর ভ্যালুগুলো বসাই দেব। সো এর জায়গাতে এর ভ্যালু এবং আর এর জায়গাতে আর এর ভ্যালু বসাতে গেলে আমরা দেখব যে এখানে প্রথমে আগে দেখি 12 থেকে 11 একবার দিলে 11 হয়, সো ar টু দি পাওয়ার 11 পাচ্ছি। এবারে এর জায়গাতে 2 এবং আর এর জায়গাতে আমাদের ভ্যালুটা 2, অর্থাৎ এই যে এর ভ্যালুটা 2 আর এর ভ্যালুটাও 2, সেই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যে ইকুয়ালস টু 2 তো থাকলোই এবং 2 টু দি পাওয়ার 11, আমরা 2 টু দি পাওয়ার 11 যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমরা ভ্যালুটা কত পাবো, 2048। সো আমরা এখানে লিখব 2 গুণন 2048 এবং 2048 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা ভ্যালুটা পাবো 4096। সো আমরা এখানে লিখবো 4096। তো বন্ধুরা, এখন আমরা এখানে পাচ্ছি যে 12তম পদ হচ্ছে কত, 4096, তার মানে অপু 12তম সপ্তাহে এই 4096 টাকা ব্যাংকে জমা রেখেছিল। এটা হচ্ছে অ্যান্সার। তো সকলকে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।